যে সমস্ত ক্যান্ডিডেটকে লোকসভায় পাঠানো হলো তারা কতটা যোগ্য, তারা হয়তো ব্যক্তি জীবনে সফল বিভিন্ন ক্ষেত্রে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু তারা মানে একটা দিল্লিতে গিয়ে সংসদে গিয়ে কীভাবে বক্তব্য রাখবেন বা আদৌ কতটা জানেন ভারতীয় অর্থনীতি রাজনীতি বা পশ্চিমবাংলার রাজনীতি। আমাদের কি হচ্ছে, আমরা এখন যারাই ভোটে দাঁড়াচ্ছে তাদের বলছি নেতা বা নেত্রী, কিন্তু আমরা জানতাম আমাদের আগের থেকে, আমরা যখন কলেজ লাইফ থেকে দেখেছি নেতা বা নেত্রী তাকেই বলতাম যারা আন্দোলন করে উঠে এসছেন। আজকে যারা ভোটে দাঁড়াচ্ছেন তাদের আন্দোলনের ব্যাকগ্রাউন্ড অধিকাংশের, কয়েকজনের নেই তাই আমি বলবো না, নিশ্চয়ই আছে, কিন্তু অধিকাংশের হলো নীল। তারা হয়তো একটা কোনো বিশেষ ক্ষেত্রে হয়তো প্রতিষ্ঠিত, তাদেরকে এনে দেওয়া হলো, সাধারণ মানুষ এটা দেখে ভোট দিয়ে দিচ্ছেন। সাধারণ মানুষ ভোট দিয়ে দিচ্ছেন, নিজেরাই বলছেন, হাসছেন, কেন আমরা তো মানে কী বলবো যে 1000 টাকা করে পাই, অথচ তারা কিন্তু এটা খেয়াল করছেন না তার বাড়ির বা তার পাশের বাড়ির ছেলেটির চাকরিটা নেই। কেউ একবার ভেবেছেন যে এতগুলো ভোটে জিতলো, এই যে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা দিনের পর দিন আজ 2 বছরের ওপর অতিক্রান্ত হলো, তারা পথে ঘাটে বসে আছেন, কেউ একবার তাকালোও না, আজ অব্দিও তাকাচ্ছে না, কিন্তু অনায়াসে একটা সরকার জিতে যায় বা একটা রাজনৈতিক দল জিতে যায়। সেটা আমাদের সবার মনেই প্রশ্ন, যবে আমি জানি না বাঙালি কবে বুঝবে, কিন্তু একটা সময় তো এই বাঙালি ভারতবর্ষের স্বাধীনতার জন্য লিড করেছিল, সেই বাঙালি আজকে এমন দৈন্য অবস্থায় এসছে যেটা বলার মতো নয়। আবারও বলছি, যারা জিতেছেন তাদেরকে নিশ্চয়ই আমি অভিনন্দন জানাই, কিন্তু যেভাবে জিতলেন বা যারা জেতালেন তারা কিন্তু কোশ্চেনের মধ্যেই পড়ে যাবেন। কারণ আমরা সত্যি কি আমরা বাঙালি জাতটাকে ভালোবাসি, আমাদের বাংলাকে ভালোবাসি? তা না হলে বিশেষ করে সমাজের যারা চিন্তাশীল ব্যক্তি, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, কবি, সাহিত্যিক, শিল্পী হতে পারেন, তাদের একটা শ্রেণীর বা বড় একটা শ্রেণী যেভাবে সারেন্ডার করে দিল শাসক দলের কাছে, এত অন্যায়, এত অত্যাচার, তারপরেও সন্দেশখালির মতো অত্যাচার, চাকরি চুরির মতো অত্যাচার, তারা চুপ করে গেলেন। সমাজকে জাগানোর কাজটা তারা করলেন না, অন্তত সমাজকে অ্যালার্ট করার কাজটা, এটা ওনাদের কাছে আমি আশা করেছিলাম। কেন করলেন না সেটা ওনারাই বলতে পারবেন, কোন কী বেনিফিটে পাচ্ছেন সেটা আমি জানি না, ওনারাই বলতে পারবেন, কিন্তু আমি এটা দেখে স্তম্ভিত হয়েছি। কারণ সমাজের এই মানুষগুলো যদি না এগিয়ে আসেন, আমি দেখেছি এই চাকরির জন্য যারা বসে আছে, যারা ধর্নায় বসে আছে, শঙ্খদা নিজে গেছিলেন, আমি তার সাথে ছিলাম, আমি নিজেও কয়েকবার গেছি, কিন্তু আমাদের হাত পা বাঁধা। শঙ্খদার মতো ব্যক্তিত্ব কিন্তু গেছেন, শঙ্খদা কিন্তু সেখানে সরব ছিলেন। এইগুলোই তো আশা করা যায়, সেই জাতিটার যারা সত্যি চিন্তাশীল ব্যক্তি তারাই যদি আজকে বিক্রি হয়ে যায়, সেটা সমাজের পক্ষে কখনোই ভালো নয়। সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা যদি ভুল করে সে তাতে সমাজের খুব ক্ষতি হয় না। তারা হয়তো ভাবতে পারেন আমি 1000 টাকা পাচ্ছি, আমাকে 1000 টাকা কে দেয়, বা কারোর এটাতে কোনো লাভ হচ্ছে না এটাও আমি বলবো না, নিশ্চয়ই কিছু শ্রেণীর লাভ হচ্ছে, কিন্তু সেই ব্যক্তি পাশাপাশি দেখতে পাচ্ছেন না, তার জন্য যখন কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বাড়িটা আসছে, তার 1 লাখ টাকা আসলে তার 25,000 টাকা দিতে হচ্ছে, সেটা কিন্তু তিনি দেখছেন না। তিনি ভাবছেন ওই 75,000 টাকাটা বোধহয় এই সরকার পাইয়ে দিল। অর্থাৎ এই যে একটা মিথ্যের উপরে গোটা রাজ্যটা চলছে, এটা ভয়ঙ্কর। আমি আমার পরবর্তী প্রসঙ্গ যুব সমাজ, যারা ধরুন একটু সমাজের একটু নিচু তলার কথা বলছি, যারা শিক্ষার আলোয় অতটা পৌঁছতে পারলো না, আমি সেই যুব সমাজের কথা বলছি। তারা কি খুব সস্তায়, খুব সহজ শর্টকাট পথে এবার ধরেছে শাসক দলের ছত্রছায়ায় থাকবো, তাহলে অনেক রকম অপরাধও মাপ হয়ে যাবে, প্লাস মাপ হয়ে যাওয়ার পাশাপাশি যে রোজগারটা হবে সেটা শর্টকাট, তার জন্য কোনো যোগ্যতা লাগবে না। রাস যুব সমাজ এইভাবে কি ক্রমাগত শাসক দল? আমি বলছি চাকরি নিয়ে তাদের আন্দোলন নেই, তাদের কোনো চিন্তাভাবনা নেই তাদের শিক্ষা নেই, তাদের সংস্কৃতি, তাহলে যুব সমাজকে কি এইভাবে শাসক দল ছত্রছায়া করতে চাইছে? আমি বলছি এর ভয়ানক পরিণতি তো রয়েছে আগামীতে। অলরেডি আমরা ভয়ানক জায়গায় পৌঁছে গেছি। তার কারণ সত্যি তো চাকরি নেই, সত্যি তো ইন্ডাস্ট্রি নেই, ইন্ডাস্ট্রির নামে প্রচুর সম্মেলন হয়,
চাকরির নামে অনেক বিজ্ঞাপন দেওয়া হয়, কিন্তু সত্যিই নেই। এবং সবচেয়ে অবাক কাণ্ড, যারা চাকরিটা চুরি করলো তাদের চাকরিটা বাঁচানোর জন্য সরকার এমনভাবে লড়ে গেলেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কিন্তু যাদের চাকরিটা খোয়া গেল তাদের জন্য কিন্তু লড়লেন না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, সত্যি সত্যি যুব সমাজের একটা বড় সংখ্যক তারা কি করবেন? শুধু যারা শিক্ষা পাননি তাদের কথা বলছি না, যারা শিক্ষা পেয়েও বসে আছেন তারা কি করবেন? কিছু তো একটা করতে হবে। তখন ভাবছি আমরা যদি শাসক দলের ছত্রছায়ায় থাকি, অন্তত কিছু একটা করে, সেটা বিভিন্ন রকম পেশা যেগুলোকে আমরা খুব নৈতিক সাপোর্ট দিই না, সেই রকম পেশায় তারা চলে যাচ্ছে। ভাবছি আমরা 2 দিন ফ্ল্যাগ নিয়ে হাঁটবো, তাহলে আমি এটা করতে পারবো, আমি এত টাকা রোজগার করতে পারবো। তা নাহলে শোনা যায় একটা পঞ্চায়েতের টিকিটের জন্য কত লক্ষ টাকা দিতে হয়, এগুলো তো আমার কথা নয়, এটা ফ্যাক্ট। তো সেইভাবে এই গোটা যুব সমাজটাকে শাসক দল কবজা করে রেখেছে। এই যুব সমাজের যদি ঘুম ভাঙতো তাহলে এই পরিণতিতে আজকে বাংলা পৌঁছতো না। তো নিশ্চয়ই কোনো না কোনো দিন ভাঙবে, এটা আমার আশা। আমি হয়তো দেখে যাব না, কিন্তু ভয়ানক পরিস্থিতিতে আমরা কিন্তু রয়েছে। আমি একটু ছোট্ট করে জিজ্ঞাসা করে নেব যে দল বদল, ঠিক ভোটের 3 মাস আগে, 4 মাস আগে এই যে বিভিন্ন রকমের দল বদল, সেই দল বদলগুলো আপনি কিভাবে দেখেন? দেখুন, আমার ধরুন এক্স দলের প্রতি অভিযোগ রয়েছে, সেই এক্স দলের প্রতি অভিযোগের ব্যক্তি সে যদি ওয়াই দলে যায়, সেই একই কারণে তো আমি তাকে ভোট দেবো না। এই জিনিসটা বারবার ক্রমাগত ঘটছে। এই দলবদল রাজনীতির মোড়ক এনে দিয়েছে এই রাজ্যের ক্ষেত্রে। বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলে দেখা যাচ্ছে দলবদল। এই দলবদল বিষয়টা আপনি কিভাবে দেখেন জনপ্রতিনিধি? দেখুন, দলবদল এগুলো না এখন আসলে কী হয়েছে, অনৈতিক কাজ। আমি দলবদল শুধু বলবো না, অনৈতিক কাজটা এখন যেন রাজনীতি যারা করেন তাদের কাছে তকমা হয়ে যায়। অর্থাৎ তারা প্রত্যেকে দেখবেন ব্যাচ যেরকম মিলিটারিতে পায় না, একটা ভালো কাজ করলে, একটা ভালো যুদ্ধ করলে, বা যারা ভালো চাকরিতে যান তারা ভালো কাজ করলে তাদের উন্নতি হয়। তো এইখানে যে যত অপরাধমূলক কাজ করবে, যে অনৈতিক কাজ করবে, যে যত দলবদল করবে, কারণ দলবদল যিনি করছেন তিনি তো একা দায়ী নয়, যারা নিচ্ছেন তারা তো জানেন যে এই লোকটা এই দলে আছে, তাদের ওয়েট করে কখন সে একটু লুজ দেবে, তাহলে তাকে টেনে নেব। এই যে একটা প্রবণতা, এটা একটা মারাত্মক প্রবণতা। এবং আমি খালি এইটুকু বলবো, এটা শুধু আমাদের রাজ্যে নয়, আমরা যদি খেয়াল করি যে ভারতবর্ষের অন্তত 2টো জায়গায় বাঙালি অধ্যুষিত, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, এবং পাশাপাশি দেশ বাংলাদেশেও, মানে বাঙালি যেখানে আছে সেখানে মানে বাঙালি এখন মোটামুটি নীতিহীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। একদম আমার শেষ প্রসঙ্গ একটু জেনে শেষ করব। উত্তরপ্রদেশ বড় করে বিরাট ঢাকঢোল পিটিয়ে রাম মন্দির উদ্বোধন হলো, ভোট হলো, ফৈজাবাদ কেন্দ্রে বিজেপি পরাজিত হলো, আমেঠি কেন্দ্রেও পাশাপাশি হেরে গেলেন। আমি বলছি, এই যে রাম মন্দিরের ঢাকঢোল বাজানো এবং সবটা মিটলো, ভোটের অস্ত্র হিসাবে হলো কি হলো না সে বিষয়ে মানুষ রায় দিল, এরকম একটা বিপুল পরাজয় উত্তরপ্রদেশে। রাম মন্দির তো ইস্যু হতে চলেছিল, রামপথ তৈরির সময় আমরা দেখলাম অনেক বাড়ি